আপনি যদি ঢাকার বুড়িগঙ্গার কথা বলেন, সেখানে 2000-এর উপরও পাকা স্থাপনা ভাঙা হয়েছে। যদি ভাঙতে চাইলে ভাঙা যায়। নদীর উপর স্থাপনা করার তো কারো কোনো আইনগত অধিকার নাই। নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নাই। আপনি বলবেন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা এখানে স্থাপনা করেছে সরকারের অনুমোদনে, না তাদের এখানে স্থাপনা করার কোনো সুযোগ আছে, না সরকারের ক্ষমতা আছে তাদেরকে এই স্থাপনাগুলো করতে দেওয়ার। সেই স্থাপনার তালিকা যদি থেকে থাকে, নদী রক্ষা কমিশনের একটা তালিকা আছে 66,000 দখলদারের, যদি তারা ওর মধ্যে থেকে থাকে, আমি এর মধ্যে বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং করেছি, 1 মাসেরও উপর হয়ে গেছে, এবং বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে দেশের সকল নদ নদীর ওই যে 66,000 দখলদার চিহ্নিত হয়েছে, ওই 66,000 দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে, কেমন করে দখলগুলো ভাঙবে, 2 মাসের মধ্যে কর্মপরিকল্পনা দিতে। কাজে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয়ই জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে। তো আমরা ডিসিদেরকে বলে দেব যে সমস্ত জায়গাতে বালু উত্তোলনের কারণে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সমস্ত জায়গায় আবার বালুমহল ঘোষণার আগে বিস্তারিত সমীক্ষা করা এবং জনমত যাচাই করা। এটা আসলে আইনেও আছে, কেউ কখনো করে না। আর দোষী যাদের নাম আছে, আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কাজে সরকারের কাছে তো নামগুলো আছে। সরকার এই সময়ে গ্রেফতার করতে না পারার বা আইনি পদক্ষেপ না নিতে পারার তো আমি কোনো কারণ দেখি না। অন্য সময় রাজনৈতিক সরকার থাকে, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে, এখন তো আর সেরকম নেই। এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না, নতুন সরকার আসবে নির্বাচিত, তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে, সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন। কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন, এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালীতেও বলে এসছি, ফেনীতেও বলে এসছি, তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন। এটা যে আমার সবগুলো খালের সব দখলদারের তালিকা একবারে লাগবে তা না, যে এই খালটার দখলদারের তালিকা আগে চলে সেটা উচ্ছেদ করা শুরু করে দেন, কিন্তু এই কাজটা শুরু করতে হবে। বারবার তো এটা নিয়ে আমরা আটকে থাকতে পারি না, বসে থাকতে পারি না। বাংলাদেশ সরকার তার অবস্থান, এখনকার সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। অবস্থানটা হচ্ছে যে এইগুলো দীর্ঘদিন ঝুলে থাকতে পারে না। 53 বছরে আমরা কেবলমাত্র একটা নদীর চুক্তি করেছি, যেটা আমাদের কিছুটা স্বার্থ রক্ষা করেছে, আরেকটা হচ্ছে ফেনী নদী, সেখানে আমাদের প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষিত হয়েছে। বাংলাদেশকে তার জনগণের অধিকারের কথা বলতে হবে, আন্তর্জাতিক নদীর উপর বাংলাদেশের যে অধিকার সে কথাগুলো বলতে হবে। সেটা তার প্রতিবেশী দেশ ভারতের সাথে বলবে, উজানের অন্যান্য দেশের সাথে বলবে। আমরা কিন্তু ভাটির দেশ, যদি চীন বলেন তাহলেও আমরা ভাটি, যদি নেপাল বলেন তাহলেও আমরা ভাটি, যদি সকলের সাথেই আমাদের কথা বলতে হবে। আমরা আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করব, কিন্তু যে আন্তর্জাতিক আইন আমরা মানার কথা বলি সেই আন্তর্জাতিক আইন আমাদের সরকারই এখনও অনুস্বাক্ষর করেনি। কাজে আমাদের প্রথম কাজ হবে অনুস্বাক্ষরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া। এখন আমরা কর্মকাণ্ডগুলো এমনভাবে পরিচালনা করতে হবে, সকলকেই বুঝতে হবে, যাতে আমরা যার সাথে সমঝোতায় আসতে চাই তাকে আমরা আলোচনার টেবিলে আনতে পারি। মানুষের অনেক ক্ষোভ আছে, অনেক রাগ আছে, মানুষ মানুষের জায়গা থেকে সেই ক্ষোভ আর রাগের কথা বলবে, কিন্তু আমাদের যখন আলোচনার জন্য প্রস্তুতি নিতে হয় তখন আমাদেরকে ওই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, মানুষের দাবিগুলো বিবেচনায় নিয়ে আলোচনার পথ যেন খোলা থাকে সেভাবেই কথা বলতে হয়। তো আমরা অবশ্যই ভারতের সাথে, যেমন আমরা ফেনীতে এবং নোয়াখালীতে বলে এসেছি যে ক্ষতি কতটুকুন হয়েছে এটা সম্পূর্ণ জানার পরে আমরা বলতে পারি যে আমাদের এই রকম ক্ষতি হয়ে গেছে আগাম সতর্কতা না দেওয়ার কারণে। আপনার যখন পানি ভাগাভাগির বিষয় হয় বিষয়টা জটিল, কিন্তু যখন পানি ভাগাভাগির বিষয় না হয়, শুধুমাত্র অন্য দেশকে জানানোর বিষয় হয় যে এখানে বৃষ্টিপাত বাড়ছে, কিছুক্ষণের মধ্যে আমার বাঁধের দরজাগুলো খুলে দেবো বা খুলে যাবে, তোমরা প্রস্তুতি নাও, এইটুকুন জানাতে তো আপত্তি থাকার কোনো কারণ নাই। সেজন্যই আমরা ক্ষতিগুলোর জন্য অপেক্ষা করেছি, যে ক্ষতিগুলোর এখন একটা হিসাব হয়ে গেছে, এখন অবশ্যই ভারতের সাথে আমরা এই বিষয়টা তুলব। আর আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে বাঁধের পাল্টা বাঁধ, এটা হচ্ছে মানুষের মনের ক্ষোভের কথা। সবসময় বাঁধের পাল্টা বাঁধ তো প্রযুক্তিগতভাবেও ঠিক হবে না। আমরা চেষ্টা করব যে বেসিন ওয়াইজ, যেমন ধরেন আপনি নেপালে সৃষ্টি হয়ে ভারতে হয়ে বাংলাদেশে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে দ্বিপাক্ষিক না রেখে এটাকে বহুপক্ষ মিলিতভাবে আমরা
একটা নদীকে একটা অস্তিত্ব ধরে আমরা কাজ করতে পারি কিনা, সেটা যদি সময় সাপেক্ষেও হয়, সেখানে রাজনৈতিক প্রতিশ্রুতির ব্যাপার আছে, অঙ্গীকারের ব্যাপার আছে। কিন্তু আমার দেশের তিস্তা পারের মানুষ কতদিন আর বসে থাকবে? আমরা তো অনেক দিন হয়ে গেল আমরা পেলাম না কোনো চুক্তি। সেটার ব্যাপারে আমরা অবশ্যই তিস্তা পারের মানুষের কথা শুনি, গোমতী পারের মানুষের কথা শুনি, মহুরী পারের মানুষের কথা শুনি, ফেনী নদীর পাশের মানুষের কথা শুনি, আলোচনা করব।